আমি আরিয়ান চৌধুরী। কিছুদিন হলো আমেরিকার ইয়ালে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলাম। আগামীকাল আবারও ফিরে যাচ্ছি আমার জন্মভূমি বাংলাদেশে। বাংলাদেশে পরিবারের কাছে ফিরে যাচ্ছি ভেবে খুশি লাগছে, কিন্তু এই স্মৃতিময় জায়গাটি ছেড়ে চলে যেতে হবে ভেবে অনেক খারাপ লাগছে। কারণ টানা ৬টি বছর এই জায়গায় কাটিয়েছি। এই জায়গাটিকেও নিজের শহর বলেই মনে হয়, কিন্তু কিছু করার নেই। কষ্ট হলেও ফিরে যেতে হবে, কারণ আমার পরিবার বাংলাদেশে, আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তাই আমার তাদের প্রতি দায়িত্ব আছে। আমার বাবা হচ্ছে একজন বড় ব্যবসায়ী, আর মা বাড়িতেই থাকে। এখন আমি ব্যাগ গোছাচ্ছি। তারপর দিনটা চোখের পলকেই কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটি দীর্ঘ নিঃশ্বাস নেই, আর কিছুক্ষণ পরেই এই প্রিয় স্থানটি ছেড়ে চলে যাব। আসলেই অনেক খারাপ লাগছে। তারপর নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল ৯:৩০-এ বিমান তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। টানা ১৬ ঘন্টা জার্নির পর বিমান এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। তারপর আমার লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। মা কান্না করে দিল। মা আমার কপালে চুমু দিয়ে বলে, আমার ছেলে ফিরে এসেছে, আমার আর কোনো চিন্তা নেই। কেমন আছো তোমরা? এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন থেকে ভালো আছি। হ্যাঁ বাবা, আমরা এখন তোকে পেয়ে ভালো আছি। আচ্ছা, এখন চল, বাড়িতে চল। তোর মা তোর জন্য সব পছন্দের খাবার রান্না করেছে। তারপর বাবা মায়ের সাথে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমার রুমে চলে গেলাম। রুমটা যেন সেই আগের মতোই আছে। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। মনটা এখনও কিছুটা বিষণ্ণ। ভার্সিটির বন্ধুদের কথা মনে পড়ছে। মা খাবার দিচ্ছে। বাবা তখন আমার দিকে তাকিয়ে বলে, শোন বাবা, আমি জানি তোর মন খারাপ। এটা মনে রাখিস, জীবনটা কিন্তু স্থায়ী নয়। সকলেই একদিন চলে যাব। তাই এই অস্থায়ী জীবনে অনেক কিছু আসবে যাবে। এটা নিয়ে মন খারাপ করিস না। সব সময় পরেরটা নিয়ে ভাব। আমি তখন আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। তখন মা বলে, আগামীকাল তো অহনার বিয়ে, সেখানে গেলে হয়তো তোর মন ভালো লাগবে। এই অহনাটাকে? আরে, এত তাড়াতাড়ি ভুলে গেছিস? অহনা তোর সামির আঙ্কেলের মেয়ে। ও হ্যাঁ, মনে পড়েছে। ওর বিয়ে কালকে? হ্যাঁ, আগামীকাল ওর বিয়ে। আমরা সকলেই যাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছে। অহনা আর আমি ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত একসাথে কাটিয়েছি। তারপর আমি বিদেশে যাওয়ার পর আলাদা হয়ে যাই। আমাদের বন্ধুত্বটা অনেক ভালো ছিল। ওর বিয়ের কথা শুনে কেন জানি মনটা একটু খারাপ লাগছে। তারপর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যার পরে মায়ের ডাকে। কি রে বাবা, উঠবি না নাকি? ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমরা শপিংয়ে যাব। মা, আমার তো সব কিছু আছেই, তাহলে আবার শপিংয়ে কেন? আরে, কালকে অহনার বিয়েতে যাব যে, সেই জন্য শপিং করব। এখন আর বাড়তি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা চলে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে বাবা মায়ের সাথে একসাথে বেরিয়ে গেলাম। গাড়িতে বাবা বলছিল, আরিয়ান, ধীরে ধীরে রেডি হ। আর কয়েকদিন পর থেকে কিন্তু কোম্পানির সব দায়িত্ব নিতে হবে। না, আগে আমি আমার একটা বৌমা আনবো, তারপর বাকি কাজ। মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। তারপরেও লজ্জা কাটিয়ে বললাম, মা, আমি এখন বিয়ে করব না। আগে কোম্পানিতে কিছু কাজ করি, তারপর এই বিষয়ে ভাবা যাবে। না, কোনো কথা নয়। অহনার বিয়েটা শেষ করে বাড়িতে এসেই আমি তোর জন্য মেয়ে দেখা শুরু করব। তখন আমি আর কিছু বললাম না। এরপর শপিং মলে এসে সবাই শপিং করে নিলাম। আমি বেশি কিছু নিতে চাচ্ছিলাম না, তারপরেও মা অনেক কিছু নিয়ে দিল। তারপর শপিং মল থেকে বেরোতে বেরোতে রাত 10টার মতো বেজে গেল।
আমরা তখন একটা রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে নিয়ে বাড়ি ফিরে যাই। তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি। শরীরটা অনেক ক্লান্ত। তারপর ঘুম ভাঙে সকাল 11টায়। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে নিচে যাই। কি রে, এতক্ষণে ঘুম ভাঙলো? আচ্ছা, তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে, আমরা 1 ঘন্টার মধ্যেই বেরোবো। মায়ের ডাকে ধরফরিয়ে উঠলাম। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজতে চলল। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা বিছানার ওপর একটা নেভি ব্লু কালারের শেরওয়ানি রেখে গেছেন। আমি আর দেরি না করে শেরওয়ানিটা পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেরই একটু অবাক লাগলো। গত 6 বছর জিন্স আর টি শার্টেই অভ্যস্ত ছিলাম। আজ দেশি পোশাকে বেশ অন্যরকম লাগছে। চুলটা ঠিক করে নিচে নেমে এলাম। মাশাল্লাহ, আমার ছেলেকে তো আজ রাজপুত্রের মতো লাগছে। কারো নজর না লাগুক। মা, তুমি সব সময় বেশি বেশি বলো। একদম না, আমি তো সত্যটাই বলছি। দেখিস, আজ বিয়ে বাড়িতে সব মেয়েদের চোখ তোর দিকেই থাকবে। হয়েছে তোমাদের মা ছেলের গল্প, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। সামির হয়তো অপেক্ষা করছে। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি, কিন্তু ভাবছি অহনার কথা। ছোটবেলার সেই খেলার সাথী আজ অন্য কারো হয়ে যাবে। মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা কি শুধুই বন্ধু হারানোর কষ্ট, নাকি অন্য কিছু? গাড়ি এসে থামলো কমিউনিটি সেন্টারের সামনে। বিশাল আয়োজন। গেটের সামনেই সামির আঙ্কেল দাঁড়িয়ে আছেন, তবে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আমাকে দেখেই তিনি এগিয়ে এলেন। আরে আবির, তোমরা এসেছো? আমি তো ভেবেছিলাম তোমাদের আসতে আরও দেরি হবে। বন্ধুর মেয়ের বিয়েতে কি দেরি করা যায়? আর দেখো কাকে নিয়ে এসেছি। সামির আঙ্কেল আমার দিকে তাকালেন। আমাকে চিনতে তার কয়েক সেকেন্ড সময় লাগলো। আরে, এটা আরিয়ান না? কত বড় হয়ে গেছে। ইয়ালে থেকে কবে ফিরলে বাবা? জি আঙ্কেল, গতকালই ফিরেছি। কংগ্রাচুলেশন আঙ্কেল। ধন্যবাদ বাবা। তোমরা ভেতরে যাও, অহনা স্টেজে আছে, ও তোমাকে দেখলে খুব খুশি হবে। আঙ্কেলের হাসিতে কেমন যেন একটা দুশ্চিন্তার ছাপ। হয়তো বিয়ের ঝামেলা নিয়ে টেনশনে আছেন। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে সোজা স্টেজের দিকে তাকালাম। লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না পরে অহনা বসে আছে। ওকে দেখে মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। ও যে এত সুন্দরী আগে কখনো এভাবে খেয়াল করিনি। কিন্তু ওর মুখটা খুব মলিন। চোখের কোণে কি জল চিকচিক করছে? আমি ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেলাম। অহনা। আমার কণ্ঠ শুনে ও চমকে মুখ তুলল। আমাকে দেখে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরিয়ান, তুমি সত্যি এসেছো? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমি আসবো না? তোমাকে খুব সুন্দর লাগছে অহনা। 6 বছর পর মনে পড়লো বেস্ট ফ্রেন্ডের কথা। একটা বারও তো যোগাযোগ করনি, আর আজ এসেছো বিদায় জানাতে। সরি বাবা, পড়াশোনার চাপে। তবে দেখো, ঠিক সময়ে চলে এসেছি। কিন্তু তোমাকে এমন মনমরা লাগছে কেন? বিয়েতে তো সবাই খুশি থাকে। জানি না আরিয়ান, সকাল থেকেই মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। ধুর বোকা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বরের নাম যেন কি? রাফাত। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল, কিন্তু বরের গাড়ির কোনো দেখা নেই। মেহমানরা কানাঘুষা শুরু করে দিয়েছে। বর কেন আসছে না? এত দেরি কেন হচ্ছে? চারিদিকে ফিসফাস। আমি বাবা আর মায়ের সাথে টেবিলে বসে আছি। বাবার কপালেও চিন্তার ভাঁজ। সামির আঙ্কেল বারবার গেটের দিকে যাচ্ছেন আর ফোন কানে লাগিয়ে কাউকে কল করার চেষ্টা করছেন। হঠাৎ দেখলাম সামির আঙ্কেলের ফোন বেজে উঠল। তিনি ফোনটা রিসিভ করলেন। কিছুক্ষণ কথা বলার পর তার হাত থেকে ফোনটা ধপাস করে নিচে পড়ে গেল। তিনি টলতে টলতে পড়ে যাচ্ছিলেন। বাবা দৌড়ে গিয়ে তাকে ধরলেন। সামির, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আবির, আমি শেষ হয়ে গেলাম বন্ধু।
আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আরে কি হয়েছে খুলে বলো তো। রাফাতের বাবা ফোন করেছিলেন, রাফাত আসবে না। মানে আসবে না মানে কি? লগ্ন তো বয়ে যাচ্ছে। রাফাত আসবে না আবির। ও ও অন্য একটা মেয়েকে ভালোবাসতো। আজ বিকেলে সেই মেয়েকে নিয়ে রাফাত পালিয়ে গেছে। ওরা এই বিয়ে মেনে নেয়নি। কথাটা শোনার পর পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। স্টেজের দিকে তাকিয়ে দেখি অহনা পাথর হয়ে বসে আছে। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চারপাশের মেহমানরা ছিছি করছে। একজন মহিলা অতিথি বলে, হায় হায়, মেয়েটার এখন কি হবে? লগ্নভ্রষ্টা হয়ে থাকবে। আরেকজন অতিথি বলছে, লগ্নভ্রষ্টা মেয়েকে কে বিয়ে করবে এখন? স্বামীর সাহেবের তো নাক কাটা গেল। এখন আমি কি করব আবির? আমার মেয়েটার দিকে তাকাও। অত মেহমান, এত আয়োজন, সব মিথ্যে হয়ে গেল। আমার অহনার জীবনটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? সমাজ তো আমার মেয়েকে অপয়া বলবে। শান্ত হও সামির। একটা বাজে ছেলের জন্য তোমার মেয়ের জীবন নষ্ট হতে পারে না। কিন্তু এখনই আসলে কে বিয়ে করবে আমার মেয়েকে? কেই অপবাদ ঘুচাবে? আমি দূর থেকে অহনার দিকে তাকিয়ে আছি। মেয়েটা লজ্জায় আর অপমানের মাটির সাথে মিশে যাচ্ছে। আমার ছোটবেলার বন্ধু, যার চোখে আমি কখনো জল দেখতে পারতাম না, আজ সে সবার সামনে অপমানিত। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজেকে আর আটকাতে পারলাম না। হলরুমের ভেতরের কোলাহল যেন আরও বেড়ে গেল। সবাই তখনও বর পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ফিসফাস করছে। কেউ সমবেদনা জানাচ্ছে, কেউ বা মুখ টিপে হাসছে। এই বিষাক্ত পরিবেশ থেকে অহনাকে মুক্তি দেওয়া দরকার। আমি যখন স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম বাবা, মা, স্বামীর আঙ্কেলকে নিয়ে হলের এক কোণে গেলেন। তিনজন মিলে নিচু স্বরে কী যেন কথা বলছেন। মিনিট খানেক পর মা আমার দিকে এগিয়ে এলেন। আরিয়ান, এদিকে আয় বাবা। বলো মা। দেখ বাবা, অহনাকে ছোটবেলা থেকেই তুই চিনিস। আমরাও ওকে নিজের মেয়ের মতো ভালোবাসি। আজ ওর জীবনে যে দুর্ঘটনাটা নেমে এলো, এটা ওর প্রাপ্য ছিল না। একটা বাজে ছেলের জন্য ওর সারাটা জীবন এভাবে নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। আমি মায়ের মুখের দিকে তাকালাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুই এখন আমেরিকার থেকে ফিরেছিস, তোর প্রতিষ্ঠিত হতে কোনো সমস্যা হবে না। আমি আর তোর বাবা ঠিক করেছি, তুই যদি অহনাকে বিয়ে করে নিস তাহলে এই মুহূর্তে ওর মান সম্মান রক্ষা হবে। স্বামীরও খুব খুশি হবে। কি বলিস বাবা? চুপ করে রইলাম। মাথার ভেতরে সব কেমন যেন জট পাকিয়ে গেল। অহনাকে এই মুহূর্তে, যে মেয়েকে আমি এতদিন শুধু বন্ধু হিসেবেই জেনে এসেছি। দেখ বাবা, তোর মা যা বলছে সেটা নিয়ে একটু ভাব। অহনা তো আর অচেনা কেউ না। আমরা চাইলেও এই মুহূর্তে স্বামীরকে অন্যভাবে সাহায্য করতেও পারবো না। এই বিয়েটা হয়ে গেলে অন্তত অহনার জীবনটা বাঁচবে, আর স্বামীরেরও মুখ রক্ষা হবে। একটু ভেবে দেখ। বাবা আরিয়ান, আমার দিকে একবার তাকিয়ে দেখো। আমার অনুরোধটা রাখ বাবা। তুই যদি অহনাকে বিয়ে করিস তাহলে আমি তোকে সারা জীবন মাথায় করে রাখবো। আমার এই অসহায় অবস্থায় একমাত্র তোরাই ভরসা। আমার মেয়েটাকে রক্ষা কর বাবা। আমি চোখ তুলে স্টেজের দিকে তাকালাম। অহনা এখনও মাথা নিচু করে বসে কাঁদছে। তার পাশে তার মা কান্না থামানোর চেষ্টা করছেন। হঠাৎ মনে হলো, কেন জানি না এই মুহূর্তে অহনাকে এভাবে দেখতে আমার কষ্ট হচ্ছে। এই পরিস্থিতি থেকে তাকে বের করে আনার দায়িত্ব যেন আমারই। ঠিক আছে, আমি রাজি। ধন্যবাদ বাবা, তুই আমার মুখ রেখেছিস। ভালো সিদ্ধান্ত নিয়েছিস বাবা, আমি তোর উপর ভরসা করি। আজ তুই আমার ছেলের দায়িত্ব পালন করলি বাবা। আজ থেকে তুই শুধু আমার বন্ধুর ছেলে নয়, আমারও ছেলে। এরপর আর দেরি হলো না। সবাই দ্রুত বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলো। কমিউনিটি সেন্টারে তখনও যারা অপেক্ষা করছিল তাদের সামনেই কাজী সাহেবকে ডাকা হলো। সবার অবাক দৃষ্টির সামনেই বরের চেয়ারে গিয়ে বসলাম আমি।
আমার পাশে তখনও বিষণ্ণ অহনা। অহনা আমাকে কিছু বলে না। কাজী সাহেব এসে তখন তার কাজ শুরু করে। আমার অনেকটা নার্ভাস লাগছিল, কারণ ইনভিটেশনে এসে নিজেরই বিয়ে হয়ে যাচ্ছে। তারপরেও নিজেকে সামলে নিলাম। কাজী সাহেব দ্রুত বিয়ের কাজ শুরু করলেন। সবার সামনে আমরা কবুল বললাম। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের 6 বছরের বন্ধুত্ব এক নতুন অপ্রত্যাশিত সম্পর্কে পরিণত হলো। রাত তখন প্রায় 11টা। কমিউনিটি সেন্টার থেকে বিদায় নিয়ে যখন বাবা মা আর অহনাকে নিয়ে আমাদের বাড়িতে পৌঁছালাম, তখন সবাই ক্লান্ত। আমার মা যদিও ভীষণ খুশি, তার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। হেসো মা, আমার লক্ষ্মী বৌমা। মা অহনাকে নিয়ে নিজের রুমে চলে গেলেন। আমার চোখ পড়ল বাবার দিকে। বাবা, তুই ফ্রেশ হয়ে নে। যা হলো সেটা অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। আমি জানি তুই একটু দ্বিধাগ্রস্ত, তবে বিশ্বাস রাখ, তুই ভালো কিছু করেছিস। বাবার কথা শুনে মাথা নাড়লাম। আমি ওপরে আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে যখন বেরোলাম, তখন দেখি অহনা আমার ঘরে। সে মেঝেতে নতজানু হয়ে বসে আছে, হাতে বিয়ের ওড়নাটি ধরে আছে। অহনা, এখানে এভাবে বসে আছো কেন? আমি জানি আরিয়ান, তুমি এই বিয়েটা মন থেকে করনি, আমার সম্মান বাঁচাতে করেছো। আঙ্কেল আন্টিও তোমাকে বলছিল, তাই তুমি আমাকে বিয়ে করেছো। কিন্তু এই সম্পর্কটা শুধু নামের জন্য। আমি আমি তোমার জীবনে কোনো বাধা হব না। বোকার মতো কথা বলিস না। বিয়েটা হয়ে গেছে, এখন আর পিছে ফিরে যাওয়ার সুযোগ নেই। আর এটা শুধু নামের সম্পর্ক নয়, আজ থেকে তুই আমার স্ত্রী। এখন উঠে দাঁড়া আর বিছানায় শুয়ে বিশ্রাম নে। অহনা মুখ তুলে তাকালো। তার চোখে জল, কিন্তু সেই সাথে এক অদ্ভুত দৃষ্টি। আমি তোমার স্ত্রী? হ্যাঁ, আরিয়ান চৌধুরীর বউ। আজ খুব ধকল গেছে তোমার ওপর দিয়ে। চলো ওঠো। অহনাকে ধরে উঠালাম। তারপর আমি সোফায় শুয়ে পড়লাম আর ওকে বিছানায় শুতে বললাম। ঘুম আসছিল না। সোফায় শুয়ে অহনার দিকে তাকালাম। এই সেই মেয়ে যার সাথে আমি ছোটবেলায় পুতুল খেলেছি, যার সাথে সাইকেলে চড়ে স্কুলে গেছি, আর আজ সে আমার জীবন সঙ্গী। এই অপ্রত্যাশিত শুরুটা কোথায় গিয়ে শেষ হবে কে জানে। সোফায় শুয়ে অহনার দিকে তাকিয়ে রইলাম। সে বিছানায় চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সেও আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম দুজনের মনেই একই অস্থিরতা। 6 বছরের বন্ধুত্ব হঠাৎ করে এক নতুন পবিত্র সম্পর্কের বন্ধনে বাধা পড়েছে। আমি ধীরে বিছানার কাছে গিয়ে বসলাম। তারপর অহনাকে বলেই, কি হলো অহনা, এভাবে সোফায় কেন শুয়ে আছো? তুমি কি ভয় পাচ্ছ? আমার কথা শুনে অহনা দ্রুত উঠে বসল। আমি ঠিক আছি আরিয়ান, তুমি শুয়ে পড়ো। সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে। তোমার কি মনে হচ্ছে আমি তোমার বিয়েতে না এসে বন্ধুর মতো সোফায় শুয়ে থাকব? না, এটা তো আমাদের বাসরাত বউ। আরিয়ান প্লিজ এমন কথা বলো না। আমি জানি এই বিয়েটা কেন হয়েছে, শুধু সবার সম্মান রক্ষা করার জন্য। আমি জোর করে তোমার জীবনে আসতে চাইনি। অহনার হাত ধরে নিজের দিকে ফেরালাম। তার চোখ তুলে তাকালাম। অহনা, আমার দিকে তাকাও। আমি জোর করে কিছু করিনি। যখন দেখলাম তুমি সবার সামনে অপদস্থ হচ্ছ, যখন দেখলাম তোমার চোখ দিয়ে অপমান আর কষ্টের জল পড়ছে, তখন মনে হলো তুমি একা নও, তুমি আমার বন্ধু, আর আজ থেকে তুমি আমার স্ত্রী। কিন্তু কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। কে বললো ভালোবাসি না? 6 বছর ধরে দেশের বাইরে ছিলাম, একটাবারের জন্য তোমার কথা ভুলে যাইনি। যখনই মন খারাপ হতো, চোখ বন্ধ করে আমাদের ছোটবেলার দিনগুলো মনে করতাম। এই দেশে ফেরার এত আনন্দ ছিল, তার একটা বড় কারণ ছিলে তুমি। যখন শুনলাম তোমার বিয়ে, কেন জানি মনটা খারাপ হয়ে গেল। আজ যখন দেখলাম তোমার এত বড় সর্বনাশ হতে যাচ্ছে, তখন বুকটা ফেটে যাচ্ছিল। কেন জানো? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, শুধু বন্ধু হিসেবে নয়। হয়তো এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ
এই লাল শাড়িতে এই অসহায় অবস্থায় তোমাকে দেখে আমার ভেতরের অনুভূতিটা স্পষ্ট হলো। আরিয়ান অহনার গাল স্পর্শ করে, তুমি সবসময় আমার ছিলে অহনা, আর এখন তুমি শুধু আমার। অহনা আবেগে আপ্লুত হয়ে গেল, তার চোখ ভরে জল এলো, কিন্তু এবার তা আনন্দের। আরিয়ান, আর কিছু বলার আগেই অহনা আবেগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার উষ্ণতা আর শৈলের সুবাসে আমার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। আমিও তোমাকে ভালোবাসি আরিয়ান। আমি সব সময় তোমাকে চাইতাম, কিন্তু তুমি এত দূরে চলে গেলে ভাবলাম তুমি আর কখনো ফিরে আসবে না। আমি অহনাকে আরও কাছে টেনে নিলাম। আমি তো চলে যাওয়ার জন্যই ফিরে এলাম পাগলি, তোমার কাছে ফিরে এলাম। হঠাৎ সে একটু দুষ্টুমি করার সুযোগ পেল। আচ্ছা, তুমি তো খুব রোমান্টিক বউ, আমাকে জড়িয়ে ধরলে ঠিক আছে, কিন্তু বিয়ের পর স্বামীকে শুধু জড়িয়ে ধরলেই হবে? আমি লজ্জায় আরিয়ানের বুক থেকে মুখ তুলে অবাক হয়ে তাকালাম। আমার গাল দুটো লাল হয়ে গেছে। আরিয়ান, কি হলো? বাসরাতে কি বউকে রোমান্টিক বউ বলে ডাকার অধিকার আমার নেই? তুমি খুব দুষ্টু। তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তাই দুষ্টুমি করতে ইচ্ছা করছে। এরপর আর কোনো কথা নয়, একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হেসে উঠলাম। সেই হাসি ছিল আমাদের বন্ধুত্বের সমাপ্তি আর ভালোবাসার সম্পর্কের শুভ সূচনা। সেই রাতেই সমস্ত দ্বিধা, ভয় আর অস্বস্তি দূর করে দুজন দুজনকে আপন করে নিলাম। সকালে ঘুম ভাঙল সূর্যের আলোয়। পাশ ফিরে দেখি অহনা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তার মুখে এক স্নিগ্ধ হাসি দেখে মনে হচ্ছে যেন দীর্ঘদিনের এক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে। সূর্যের নরম আলো এসে পড়েছে ঘরের জানালায়। চোখ খুলে দেখি অহনা তখনও আমার বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। কাল রাতের অপ্রত্যাশিত ঘটনা প্রবাহের পর তার মুখে এখন এক অনাবিল শান্তি। তার ভেজা চুল আর মৃদু নিঃশ্বাস আমার শরীর ছুঁয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার মনে এক অন্যরকম ভালো লাগা অনুভব হলো। আমি আলতো করে তার কপালে একটি চুমু আঁকলাম। আরও একটু ঘুমোতে দাও না আরিয়ান। আর কত ঘুমাবে? আজ কি আমাদের ব্রেকফাস্ট করতে হবে না? এই বউ, তোমার ওপর তো কাল অনেক ধকল গেল, কেমন লাগছে এখন? আমার কথা শুনে অহনাব চোখ ডলতে ডলতে উঠে বসল। লজ্জায় লাল হয়ে গেছে তার মুখ। এখন খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন নতুন জীবন শুরু হলো। সব কিছুর জন্যে তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি শুধু আমার বউকে রক্ষা করেছি, আর তোমার নতুন জীবন তো আমার সাথেই শুরু হলো। আমি আরিয়ানের চোখে চোখ রেখে বলি, আমি বিশ্বাসই করতে পারছি না আমরা এখন স্বামী স্ত্রী। বিশ্বাস না হলে এই বলে আমি একটু দুষ্টুমি করতে চাইলাম। আমি কি তোমাকে আরেকবার আদর করে দেখিয়ে দেব যে আমরা আসলেই স্বামী স্ত্রী? দুষ্টু, সকালে উঠেও তোমার দুষ্টুমি শুরু হয়ে গেল? আমি বিছানায় উঠে বসে অহনার পিছু পিছু গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। দুষ্টুমি না করলে কি চলে? এত সুন্দর একটা বউ পাশে থাকলে কি কেউ চুপ থাকতে পারে? শোনো, গতরাতে মনে হলো যেন আমাদের ছোটবেলার বন্ধুত্বটা আরেকবার নতুন করে শুরু হলো, তবে এবার তাতে ভালোবাসার রং লেগেছে। আমি আরিয়ানের দিকে ফিরিয়ে তার কলার চেপে ধরে বলি, তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করতাম? ইয়ালেতে গিয়ে তুমি পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিলে। আমি ভাবতাম তুমি কি আমাকে ভুলে গেছো। ভুলে যাব? তুমি আমার মাথার ভেতরে সবসময় ঘুরতে, তাই তো তোমার কথা ভোলা সম্ভব হয়নি। আমি তোমার জন্য একটা সারপ্রাইজও এনেছি, কিন্তু সেটা পরে দেব। আগে বলো, তুমি আমার প্রথম দিনটা নষ্ট করবে না তো? আমি নষ্ট করব মানে? হ্যাঁ, এই যে তুমি দেরি করে উঠলে আর আমাকে নাস্তা তৈরি করে দিলে না, এটা কি ঠিক? আরে কথা শেষ না করেই আমি বালিশ তুলে আরিয়ানের দিকে ছুঁড়ে মারলাম। তুমি এখন আমেরিকায় নেই, বাংলাদেশে আছো। আর তাছাড়া তুমিই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে। আমি তো আমার বউকে একটু আরাম দিচ্ছিলাম। তোমার আর আরাম দিতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসছি। অহনা তখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল। আমি হাসতে হাসতে বিছানা থেকে নেমে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম।
এই শোনো, কিন্তু আমার তো এখনই খিদে পেয়ে গেছে। আমাকে কে নাস্তা দেবে? আন্টি দেবে, যাও নিচে যাও। না মা, না, আমার বউয়ের হাতের নাস্তা চাই। কাল তুমি আমাকে নিয়ে সবার সামনে অপমানিত হতে যাওনি, আর আজ তুমি আমার সেবা করতে চাইছো না। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে নাস্তা তৈরি করতে আসছি। এবার খুশি? পুরোপুরি না, তবে অনেকটা। তাড়াতাড়ি এসো রানী। অহনা লজ্জা পেয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। ভালোবাসি। আরিয়ান সেই মিষ্টি হাসি নিয়ে নিচে নেমে গেল। কালকে সেই নাটকীয় বিয়ের পর আজ সকালে তাদের এই খুনসুটি প্রমাণ করলো যে তাদের অপ্রত্যাশিত বন্ধুত্ব অপ্রত্যাশিত প্রেমে পরিণত হয়েছে। বাবার বন্ধুর মেয়ে যখন রোম্যান্টিক বউ হয় তখন জীবনটা সত্যিই খুব আনন্দের হয়। তো প্রিয় দর্শকরা, আজকে গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।